আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব লা শাতেলিয়ার নীতি। এই লা শাতেলিয়ার নীতিটা আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা আজকে এখন এই লা শাতেলিয়ার নীতিটা নিয়েই আলোচনা করব। তো শুরুতেই আমি লা শাতেলিয়ার নীতির সংজ্ঞাটা লিখে রেখেছি। তো দেখো কি বলা আছে লা শাতেলিয়ার নীতিতে, যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে ওই অবস্থায় একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন ঘটালে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামকের ফলাফল প্রশমিত হয়। তো এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে হবে। একটা হলো উভমুখী বিক্রিয়া, তারপরে আমি দেখব সাম্য অবস্থা, যে কোনো একটি নিয়ামক। নিয়ামক বলতে এখানে তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রাকেই বোঝাতেছে, তিনটা জিনিসকেই বোঝাবে নিয়ামক। তার তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তা এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে আমরা প্রভাবক বলতে পারি। আর প্রভাবক কারা? আমরা জানি যে যারা কি বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, অর্থাৎ হয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করাবে নাহলে বিক্রিয়ার গতিকে হ্রাস করাবে, তারাই হলো কি প্রভাবক। তো এখানে তিনটা আমাদের প্রভাবক আছে, তার নিয়ামক। তাদের পরিবর্তন ঘটালে সাম্যর অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামকের ফলাফল প্রশমিত হয়। তো আমরা কিন্তু উভমুখী বিক্রিয়া জানি যে কি, যে সকল বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদে যাইতে পারে, আবার কি ওই সময় একটু পরে উৎপাদ আবার বিক্রিয়কে ফিরে আসতে পারে, তাকে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারবো। আর উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাটা কি জিনিস এটা আমরা একটা দেখি। তো সাম্য অবস্থাটা হইলো যে কোনো একটি উভমুখী বিক্রিয়ার যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ কি থাকে, সমান থাকে, তখন তাকে আমরা বলতে পারবো কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। তা প্রথমে বলা আছে কি উভমুখী হইতে হবে, অর্থাৎ একমুখীতেই কখনোই লা শাতেলিয়ার নীতি আমাদের প্রযোজ্য হবে না। অর্থাৎ একমুখী বিক্রিয়ার জন্য লা শাতেলিয়ার নীতি আমরা ব্যাখ্যা করতে পারবো না। লা শাতেলিয়ার নীতি ব্যাখ্যা করতে গেলে আমাকে অবশ্যই উভমুখী বিক্রিয়া নিতে হবে। তো আমি একটা যদি বিক্রিয়া নেই যে এ প্লাস বি, একমুখীতে যেহেতু হবে না, আমাকে অবশ্যই উভমুখী চিহ্ন ব্যবহার করতে হবে, উভমুখী বিক্রিয়া নিতে হবে। আমি নিলাম সি প্লাস ডি। তো এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা কি, যে বিক্রিয়ায় প্রথমেই বলছিলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক কি থাকে, সমান থাকে। আর আমরা যদি বাইরে থেকে বিক্রিয়াটাতে লক্ষ্য রাখি, মনে হবে যে কি বিক্রিয়াটা স্থির আছে, ওই বিক্রিয়াকে আমরা বলতে পারবো যে ওই উভমুখী বিক্রিয়াটা কি আছে, আমাদের সাম্য অবস্থায় আছে। তো এটা আমরা জানি যে সাম্য অবস্থায় কি হয়, প্রথমে বিক্রিয়ক কমতে থাকে এবং উৎপাদ কি থাকে, বাড়তে থাকে, কোনো এক সময় সমান হয়ে যায়। দেখো আমি এমনি একটু দেখাইতেছি। এদিক দিলাম আমরা টাইম, আর এদিক যদি আমরা কি দেই, বেগ, বেগ দিলাম বিক্রিয়ার। তা আমরা কি জানি যে উৎপাদ সমূহের বাড়বে এবং বিক্রিয়ক কমবে, তাহলে বিক্রিয়ক কি করে আস্তে আস্তে কমতে থাকে এবং উৎপাদ কি করে বাড়তে থাকে। আমরা তাহলে উৎপাদ চলে গেলে যে বাড়তে থাকলে কোনো এক সময় তারা কি হয়ে যাবে, একখানে লেগে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমরা বলতে পারবো কি একটা রাসায়নিক বিক্রিয়ার কি সাম্য অবস্থা। তাহলে এরকম আমাদের অবশ্যই রাসায়নিক বিক্রিয়াটা কি থাকতে হবে, সাম্য অবস্থায় থাকতে হবে। তখন তার যে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন আমরা ঘটালে দেখবো যে কিভাবে তার লা শাতেলিয়ার নীতি অনুযায়ী কাজ করে। তো আমাদের কি তিনটা জিনিসের উপরে লা শাতেলিয়ার নীতি প্রযোজ্য হবে, কি কি? তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। আমি লিখে রাখতেছি, এক নম্বরে আমাদের কি রাখতেছে, তাপমাত্রা, দুই নম্বরে চাপ এবং তিন নম্বরে আমরা কি পাবো, ঘনমাত্রা। তো এখন আমরা আগে একটা একটা করে যাই। আমরা প্রথমে তাপমাত্রার উপর লা শাতেলিয়ার নীতির যে প্রভাব আছে সেটা দেখব। তাপমাত্রার উপরে যখন আমরা পড়বো, আমরা কিন্তু জানি যে তাপের উপর নির্ভর করে বিক্রিয়া দুই প্রকার, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হলো কি তাপ হারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি কি, যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো, আবার যে সকল বিক্রিয়া তাপ কি হয়, শোষণ হয়, তাদেরকে আমরা তাপ হারী বিক্রিয়া বলবো। তা তাপমাত্রার উপর দুই ধরনের বিক্রিয়া আছে, তাপ উৎপাদী। তা আমি একটা তাপ উৎপাদী বিক্রিয়া নেই, নাইট্রোজেন গ্যাস, আর আমরা কি জানি 3 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি করে, আমাদের 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। আর কি করে, আমাদের 92 কিলো জুল কি হয়, তাপ উৎপন্ন হয়। তো শুরুতে
অবশ্যই বিক্রিয়াটা কি থাকতে হবে, উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা থাকতে হবে, মোল সংখ্যা সমান আছে। তা আমরা এগুলো দেখবো যে কে কিরকম আছে, এগুলো আমরা কি সমতাকৃত করে নিব। নেওয়ার পর দেখো আমাদের বিক্রিয়া উৎপাদে যাইতেছে প্লাস সাথে আবার 92 কিলোজুল তাপ উৎপন্ন হইতেছে, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। তাছাড়া আমরা জানি যে যে সকল বিক্রিয়ার ডেল এইচ এর মান কি থাকে, ঋণাত্মক বা নেগেটিভ থাকে, তাকেও আমরা কি বলতে পারি, তাপ উৎপাদী বিক্রিয়া। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখলাম। এখন যদি আমি একটা তাপ হারি বিক্রিয়া লিখি, তাপ হারি বিক্রিয়াতে দিলাম ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটাকে যদি আমরা কি করি ভাঙি, তখন আমরা পাইতেছি কি নাইট্রোজেন ডাই অক্সাইড। কিন্তু আমাদের সমতাকৃত করতে হবে, দুইটা আছে চারটা, এখানে আমরা দুই দিলে দেখো আমাদের মিলে গেছে, নাইট্রোজেনও দুইটা অক্সিজেনও কি চারটা। তাহলে এই বিক্রিয়ায় আমাদের এই যে বিক্রিয়া উৎপাদে গেল, সাথে আমাদের কি আমাদের আমরা জানি তাপ হারি বিক্রিয়া তাপ শোষিত হবে, তাপ হারি অর্থাৎ তাপ হারিয়ে ফেলবে। তাহলে এখান থেকে 57 কিলো জুল তাপ কি হয়, চলে যায়। আমরা এখানে আমরা এটা জানি যে ডেল এইচ এর মান যদি কি হয় পজিটিভ হয়, তখন আমরা বলতে পারি সেই বিক্রিয়াটা কি একটা তাপ হারি বিক্রিয়া। কারণ এই দুইটা বিক্রিয়ার উপরে আমরা তাপমাত্রা বাড়াবো বা কমাবো, তারপর দেখবো তো তারা কিভাবে কোন দিকে অগ্রসর হয়। তো তাপ এটা আমরা বলতেছি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি কি বাইরে থেকে তাপ দেই, ধরো আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করলাম, তাহলে বিক্রিয়ার গতি পিছনের দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে এবং উৎপাদের পরিমাণ আমাদের কি থাকবে, কমতে থাকবে। আবার এই বিক্রিয়াতে যদি আমি কি করি, তাপ দেই বাইরে থেকে, ধরো এটা বাইরে থেকে আমি তাপ দিলাম, তাহলে আমাদের কি বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ আমাদের উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে এবং বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে। কেন এটা হয় এবার দেখো আমরা। তা আমরা এই যে ডেল এইচ তাপের পরিবর্তন, আমরা একটা কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন হিসাব করি কিভাবে, যে পুরাতন বন্ধন ভাঙার মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গঠনের মোট শক্তি। তারপর দেখি যে যদি অ্যান্সারটা মাইনাস আসে আমরা বুঝি কি সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যদি প্লাস আসে সেটা আমরা কি বুঝি, তাপ হারি বিক্রিয়া। তো আমি যদি ধরো আমি এই বিক্রিয়া বা এই বিক্রিয়ার কথা আগে এই বিক্রিয়ার আমরা নেই, তো এখানে যদি পুরাতন বন্ধন ভাঙার শক্তিটাকে আমি x ধরি এবং নতুন বন্ধন গঠনের শক্তিটাকে কি যদি আমরা y ধরি, তাহলে আমরা কি জানি পুরাতন বন্ধন ভাঙার প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গঠনের প্রয়োজনীয় মোট শক্তি। এইটা করার পর যদি আমার অ্যানসারটা মাইনাসে আসে, মাইনাস, তাহলে মাইনাস কখন আসবে, যখন অ্যানসার মাইনাস আসবে কখন, যখন x এর থেকে y এর মান কি থাকবে, বেশি থাকবে, তো x গ্রেটার লেস দ্যান y। y আমি কার ধরছিলাম, অবশ্যই উৎপাদের বন্ধন ভাঙার বন্ধন গঠনের যে শক্তি সেটা ধরছিলাম কি y। y যেহেতু বেশি, তা আমাদের কোনো একটা বিক্রিয়াকে সমান অবস্থায় নিয়ে আসতে হলে সাম্য অবস্থান অবশ্যই আমাদের কি মানে সমান করবে, এই জন্য আমাদের উৎপাদ কিসে বিক্রিয়কে চলে আসবে। তা এই জন্য তারা কি করে, x এর পরিমাণ কমতে থাকে বাড়তে থাকে, y এর পরিমাণ কমতে থাকে। তো এই দিক আসছে কারণ ব্যালেন্স ঠিক রাখে। তো সেম ভাবে যদি আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করি, দেখো কি ঘটনা ঘটে। এখানে আমি x ধরলাম, তো বন্ধন ভাঙার প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস বন্ধন গঠনের প্রয়োজনীয় মোট শক্তি। এখানে আমি প্লাস মান কখন পাবো, যখন আমার x এর মানটা y এর থেকে কি হবে, বেশি হবে, তো x গ্রেটার দেন y। যেহেতু আমাদের এখানে বিক্রিয়ক অর্থাৎ বন্ধন ভাঙার প্রয়োজনীয় মোট শক্তিটাই বেশি এবং নতুন বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তিটাই কম, সেহেতু আমাদের x এর তুলনায় y এর মান কম। তা আমি কোনো একটা যদি তাপ ওখানে দেই, তাহলে আমাদের অবশ্যই বেশির থেকে কমের দিক যাবে, কি করার জন্য, ব্যালেন্স ঠিক করার জন্য। এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে পশ্চাৎমুখী হয় বিক্রিয়া, এবং তাপ হারি বিক্রিয়া কি হয়, সামনের দিকে অগ্রসর হয়। তো এইভাবেই সবগুলো আমাদের বিক্রিয়ায় চাপ তাপমাত্রার উপর রাসায়নিক নীতি এইভাবেই কাজ করে। তো এবার আমরা দেখব চাপের প্রভাব। দেখো তো চাপের প্রভাব আমরা যদি এখন পড়ি, তাহলে চাপের প্রভাব পড়তে গেলে আগে তোমাকে কোনো একটা বিক্রিয়ার ডেল এন এর মানটা জানতে হবে। তো আমি এখানে লিখবো কয়েকটা জিনিস, যে ডেল এন যদি কি হয়, নেগেটিভ হয়, ডেল এন এর মান যদি নেগেটিভ হয়,
তাহলে আমি চাপ যদি প্রয়োগ করি বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ কোন দিকে যাবে, এই দিকে যাবে। আবার ডেল এন যদি কি হয়, পজিটিভ হয়, তখন বিক্রিয়া আমাদের কি পিছনের দিকে যাবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কের দিক যাইতে থাকবে। এবার যদি আমি মনে করি যে ডেল এন এর মান যদি কখনো কি হয়, জিরো হয়, জিরো হলে ওই বিক্রিয়ায় তাপের কোনো প্রভাব নেই, সরি তাপ না, চাপ, বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই। এখন আমরা কিছু কয়েকটা বিক্রিয়া দেখব। দেখো আমরা বিক্রিয়াগুলো লিখি। যদি আমি ওই আগের বিক্রিয়াটা নেই, দেখি নাইট্রোজেন যোগ নাইট্রোজেন গ্যাস যোগ 3 মোল কি হয়েছিল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি হয়েছিল আমাদের 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছিল। আরো বিক্রিয়া নেই, যে নিতে পারি ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমরা কি করি ভাঙি, তখন আমরা কি পাই, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। এখানে দেখো সমতাকৃত করা আছে, ফসফরাস 1 1, ক্লোরিন 5টা, 3 আর 2 5টা। তা তারপরে এগুলো সব গ্যাসীয়তে আছে, গ্যাস গ্যাস। তারপরে আমি যদি এবার নেই যে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিনের যে বাষ্প, সেটাকে যদি আমি বিক্রিয়া ঘটাই কোনো বদ্ধ পাত্রে, তখন আমাদের কি হবে, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হলো। কিন্তু এখানে সমতাকৃত করতে হবে, হাইড্রোজেন 2টা আছে, আয়োডিন 2টা, এখানে একটা একটা আছে, সামনে কি দিতে হবে 2। এই বিক্রিয়ার জন্য আমি ডেল এন এর মান নির্ণয় করব, এই বিক্রিয়া ডেল এন, এই বিক্রিয়া ডেল এন। তাহলে ডেল এন আগে পরিচয় আমাদের জানতে হবে, ডেল এন কি। ডেল এন হলো কোনো গ্যাসীয় অবস্থায় বিক্রিয়ার মানে উৎপাদ সমূহের মোট মোল সংখ্যা থেকে আমাদের বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো, সেই বিক্রিয়ার ডেল এন পাবো। কি, উৎপাদ থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করতে হবে কোন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়। তাহলে এই অবস্থায় আমি উৎপাদের মোট মোল সংখ্যা কত, 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা আছে 3 1 4, তাহলে এই মানটা আমি কত পাবো, -2। এই ক্ষেত্রে যদি আমি ডেল এন দেখি, আচ্ছা ডেল এনটা লিখে দিই, তাহলে ডেল এন কি পাইতেছি, 2 - 4 ইকুয়াল কত, -2। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি ডেল এন দেখব। তাহলে ডেল এন এখানে আমি দেখি 1 মোল আছে ক্লোরিন, 1 মোল আছে ফসফরাস কি ট্রাইক্লোরাইড। এটাকে তখন আমি কি করব, যোগ করব 1 আর 1 এই হলো 2। তাহলে উৎপাদে মোট মোল সংখ্যা 2 এবং বিক্রিয়কে আছে কি 1 মোল ফসফরাস আর 4টা ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এটাকে আমি বাদ দিলে কত থাকে, দেখো তো, 1 বাদ দিলে থাকে কত, 1। এখানে আমি দেখব উৎপাদে আছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, ডেল এন আসছে কত, 2 মাইনাস বিক্রিয়কে কত আছে 1 মোল আয়োডিন আর 1 মোল কত আছে হাইড্রোজেন। তাহলে বাদ দিলে কত থাকে, এই যে 2। তাহলে 1, কারণ 1 আর 1 যোগ করলে 2 2 ইকুয়াল কত, 0। তাহলে আমরা একটা বিক্রিয়ার জন্য ডেল এন পাইলাম -2, একটার জন্য পাইছি 1 আর একটার জন্য পাইছি কত, 0। যদি এমন হয়, আমরা এখন এই যে শর্তগুলো ছিল, এই শর্তগুলোর দিক তোমরা খেয়াল রাখো। তাহলে ডেল এন এর মান নেগেটিভ হলে যদি আমি চাপ প্রয়োগ করে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, তাহলে এই বিক্রিয়াটাতে কি করব, যদি আমি চাপ বাইরে থেকে দেই, তাহলে বিক্রিয়া কি করবে, সামনের দিকে অগ্রসর হবে। কেন সামনের দিকে অগ্রসর হবে, দেখো আমাদের উৎপাদে ছিল 2 মোল এবং বিক্রিয়কে ছিল 4 মোল। তাহলে অবশ্যই ব্যালেন্স করার জন্য, অর্থাৎ সাম্য অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কি বেশি থেকে কমের দিক যাবে। তো 4 মোল থেকে 2 মোলের দিক যাবে, অটোমেটিক, সহজ একটা জিনিস। এই জন্য বিক্রিয়া কি করে, সামনের দিকে অগ্রসর হয়। এই বিক্রিয়া কি দেওয়া আছে, ডেল এন এর মানটা আমাদের পাইছি আমরা পজিটিভ। পজিটিভ মানে আমাদের কি বিক্রিয়কের তুলনায় উৎপাদে মোল সংখ্যা বেশি ছিল, তাহলে বেশি থেকে এসে কমের দিকে আসে। এই জন্য আমাদের চাপ প্রয়োগ করে বিক্রিয়া কোন দিক যাবে, পিছনের দিকে অগ্রসর হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য সব সময় আসে যে নিচের কোন বিক্রিয়া চাপের কোনো প্রভাব নেই। তাহলে যে বিক্রিয়া ডেল এন এর মান কত আছে আমাদের, 0 আছে, তার ওই বিক্রিয়া চাপের কোনো প্রভাব নেই। তো এখানে ডেল এন যেহেতু 0, তাহলে এই বিক্রিয়া তুমি চাপ দিলে চাপের কোনো কি নেই, প্রভাব নেই। তো এখানে আমি যে চাপ দেই বাইরে থেকে, তাহলে চাপের কোনো প্রভাব নেই।
প্রভাব নেই। তাহলে এইভাবে আমাদের চাপের প্রভাব লাসাতিলের নীতিতে প্রয়োগ হয়। আমাদের প্রথমে ডেল এনটা বের করে দেখতে হবে, তারপর এই যে কিভাবে হলো সেটা তো আমরা বুঝাইলামই। আমাদের ডেল এনটা বের করার নিয়ম কি, আবার বলে যে কি উৎপাদ সময় গ্যাসীয় অবস্থায় উৎপাদ সময়ের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়ক সময়ের মোট মোল সংখ্যা বাদ দিলে আমরা কি তার ডেল এন এর মানটা পাবো। তারপর পাওয়ার পর মাইনাস প্লাস না কি হয় জিরো হয় সেই দিক লক্ষ্য রাখবা, তারপর এইভাবে ব্যাখ্যা দিবা। তো ঘনমাত্রার প্রভাবটা খুব ইজি একটা জিনিস, তেমন আসে না। তাহলে দেখো যে ঘনমাত্রাটা কিভাবে পরিবর্তিত হয়। তাহলে বিক্রিয়ায় যদি আমি কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করে তাহলে উৎপাদ সমূহের ঘনমাত্রাও বৃদ্ধি হয়। তাহলে এইটুকু মনে রাখলে হবে। তাহলে বিক্রিয়ার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে উৎপাদ সমূহের ঘনমাত্রাও বৃদ্ধি পায়। সহজ একটা জিনিস। তুমি বিক্রিয়া যদি ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়া কি উৎপাদ সমূহের পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ বিক্রিয়া তো আরো কি করবে, একটু তাড়াতাড়ি সামনের দিক যাওয়ার চেষ্টা করবে। এখানে এটা একটা কন্ডিশন। 2 নাম্বার উল্টাটা, যে কি বিক্রিয়কের ঘনমাত্রা যদি এবার কি হয় কমে যায় তখন কি আমার হবে উৎপাদ সমূহের ঘনমাত্রাটা কি হবে বৃদ্ধি পেলে এটাও কি হবে তাহলে কমে যাবে। এইটুকু আমাদের লাসাতিলিনের প্রভাব। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তাপমাত্রা আর চাপ, ঘনমাত্রা তেমন আসে না। লাসাতিলিন নীতিটা এইভাবেই তাদের কি করে ওই যে নিয়ামকের ফলাফল প্রশমিত করে। আমরা দেখলাম কি যে কোনো একটা বিক্রিয়ার তাপ চাপ ঘনমাত্রা বৃদ্ধি করতেছি হ্রাস করতেছি, তারপরে কি বিক্রিয়া সামনের দিক যাবে না পিছনের দিক আসবে। তো এতটুকু আজকের ক্লাসটা।